2 বিঘা জমি 5 বছরে হয়েছে 84 একর। রাজশাহীতে সাবেক এমপি আইনের জমি দখলের মহোৎসব। হাতিয়ার মিথ্যা মামলা, প্রতিকার চেয়ে প্রশাসনে ভুক্তভোগীরা। সংকটের রাজশাহী অঞ্চলে বছরে নষ্ট হয় 250 কোটি টাকার ফল। সংরক্ষণ জটিলতায় দাম পাচ্ছেন না ব্যবসায়ী, সরকারি বরাদ্দের অপেক্ষায় কৃষি বিভাগ। প্রশাসনকে ফাঁকি দিয়ে পাবনার মিলে তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল। প্রতারিত ভোক্তা, বিব্রত ব্যবসায়ীরাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের। এবং খানাখন্দ আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন সড়কের বেহাল দশায় বছর জুড়েই দুর্ভোগ। বরাদ্দে আটকে আছে সংস্কার কাজ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। প্রথম মেয়াদে সংসদ সদস্য হওয়ার পর কৃষি জমি ছিল মাত্র 2.5 বিঘা, অথচ দ্বিতীয় মেয়াদে শুধু পুকুরের জমি 250 বিঘার বেশি। এলাকাবাসীর অভিযোগ, রাজশাহী 3 আসনে আওয়ামী লীগের 2 বারের এমপি আইন উদ্দিন মেতেছিলেন জমি দখলে। শুধু আইন নয়, জমি দখলের অভিযোগ আছে তার অনুসারীদের বিরুদ্ধেও। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহীর মোহনপুর উপজেলার তুলসীক্ষেত্র গ্রামে শিব নদীর বাঁধের পাশেই বিলকুমারী বিল। বাঁধ সংলগ্ন অন্তত 70 বিঘা জমির দিঘি। একপাশে 3 তলা আলিশান ভবন, পাশেই ভরাট করা হয়েছে আরও অন্তত 50 বিঘা জমি। এসবের মালিক রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য আইন উদ্দিন। একই বিলে আইনের রয়েছে আরও অন্তত 150 বিঘার 2টি বিশাল পুকুর। স্থানীয়দের অভিযোগ, 2018 সালে দ্বিতীয়বার এমপি হওয়ার পর বিলের মধ্যে থাকা ব্যক্তি মালিকানা জমির জবরদখল শুরু করেন আইন। জমির মালিকদের অনুমতি না নিয়েই খনন করেন পুকুর। পরে হুমকি ও ভয় দেখিয়ে করা হয় ইজারার চুক্তি। তবে মূল্য পরিশোধ নিয়ে তালবাহানার অভিযোগ রয়েছে। এখন তারা এমপি হওয়ার পরে এগুলো সব এভাবে ইয়ে করছে, পার্ক বানাবো, এই বানাবো, এই বানাবো বলে সব দখল করে এভাবে রাখছে। কারো অনুমতি লিয়া কাটিনি, সব দূর করে করছে এগুলো। কাগজও তো আছে 10 বছর আমার কথা, কিন্তু এখন শুরুতে কাগজ আমি দেখিনি বাপু, বেশি বলে ডেট করছে নাকি। 2014 ও 2018 সালের নির্বাচনী হলফনামার তথ্য মতে আয়ের ও তার স্ত্রীর কৃষিজমি মাত্র 2 বিঘা 6 কাঠা, অথচ 5 বছরের ব্যবধানে তার দখলে রয়েছে অন্তত 270 বিঘার পুকুর। শুধু আইন নয়, একইভাবে বিলের জমি দখল করেছেন তার অনুগত নেতারাও। 2019 সালে পবার মাধাইপাড়া বিলে সাধারণ কৃষকদের 65 বিঘা জমি জোর করে দখল করে পুকুর খনন করেন স্থানীয় যুবলীগ নেতা এমদাদুল হক এমদাদ। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মারধরের পাশাপাশি ফাঁসানো হতো মিথ্যা মামলায়। প্রশাসনের লোক এসেছিল, এসে দেখেছে, উপর থেকে ছাড়েরা এসেছিল, এসে দেখে পুকুর আটকে গেল, যাই মনে করেন। আবার পরে কি হলো, আবার খুঁজতে লেগে গেল। এমদাদ মিলে আর পাড়ায় শুধু দালাল ছিল, এরা মিলে এলে করেছে। টাকা দেবো বলে কাউকে টাকা দেয়নি, জোর করে পুকুর কাটতেছে। প্রশাসন বলছে, ভুক্তভোগীরা অভিযোগ করলেই দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তারা নিজেদের জমির পাশাপাশি অন্যের জমিও জবরদখল করেছে বা বাধ্য করেছে। শুধু অভিযোগটা প্রপার চ্যানেলে জেলা প্রশাসকের কাছে দিয়ে দিলি, ওনারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়ে দেওয়া আছে, তো ওনারা সেই ব্যবস্থাগুলো নেবেন। সাবেক সংসদ সদস্য আইনের বিরুদ্ধে নানা অভিযোগে 7টি মামলা হয়েছে তার সহযোগীদের বিরুদ্ধেও। 5 আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক আসামিরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জন্য হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ কারখানা না থাকায় রাজশাহী অঞ্চলে প্রতি বছর প্রায় 250 কোটি টাকার আম ও লিচু নষ্ট হয়। এজন্য ফলের মৌসুমের সবচেয়ে বেশি উৎপাদন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি ব্যবসায়ীদের। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারি বরাদ্দের অভাবে নির্মাণ করা যায়নি হিমাগার। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। দেশের মধ্যে আম উৎপাদনে শীর্ষে নওগাঁ, দ্বিতীয় অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ ও তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী জেলা। এ অঞ্চলের সুমিষ্ট আম দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় বিদেশে। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায় গত মৌসুমে 89,206 হেক্টর বাগানে 10,33,448 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য ছিল প্রায় 6,000 কোটি টাকা। এই বিভাগের বিভিন্ন জেলায় 1200 হেক্টর বাগান থেকে লিচুর উৎপাদন হয় প্রায় 8,000 মেট্রিক টন, যার বাজার মূল্য ছিল প্রায় 80 কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, ধান চাল সংগ্রহের জন্য গুদাম থাকলেও মৌসুমি ফল আম ও লিচু সংরক্ষণের জন্য এ অঞ্চলে কোনো হিমাগার নেই। এমনকি এসব ফল প্রক্রিয়াজাত করে জুস, চকলেট, আচার সহ বিভিন্ন পণ্য উৎপাদন করারও কোনো শিল্প কারখানাও গড়ে ওঠেনি। এ কারণে একদিকে যেমন মৌসুম শেষে এসব ফল বিপণন করা সম্ভব হয় না, অন্যদিকে প্রতি বছর 15 থেকে 20% আম ও লিচু নষ্ট হয়। এতে লোকসান হয় বাগান মালিক ও ব্যবসায়ীদের। 30 টাকা সংরক্ষণ রাখার পরিবেশটা নাই, এজন্য ধরেন আমাদের মানে সবকিছুই ফল ফলারি, লিচু, আম প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত এই কারণের জন্যই। হিমাগার যদি হওয়া থাকে তাহলে ধরুন আমগুলা পেড়ায় ধরুন মজুত করে ধরুন রাখা যাবে, আমগুলা ভালো থাকবে, জনগণ খাইতে পাবে, অল্প দামে খাইতে হবে, কৃষকও বাঁচবে। এই অঞ্চলে কোনো স্পেশালাইজড কোল্ড স্টোরেজ নাই যে আম বা লিচুকে সংরক্ষণ করবে, বা পৃথিবীর অন্য অন্য দেশের মতন যদি ভালো করে রিসার্চ করে যদি এই আম এবং লিচুকে সংরক্ষণ করা যায় তাহলে কৃষকরাও যেরকম উপকৃত হবে, এবং এই অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমটা অফ সিজনেও পাবে। আমরা আম ভিত্তিক অনেকগুলো ইন্ডাস্ট্রি করার জন্য পরিকল্পনা নিয়েছি। ইনশাল্লাহ 2030 সালের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বড় ধরনের আমের ওপর শিল্প গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগ বলছে, দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও এ খাতে কোনো বরাদ্দ না দেয়ায় হিমাগার বা আম লিচু ভিত্তিক কোনো শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হয়নি। এই ফলে যদি জীবনকাল বাড়াতে চাই, সেল প্রাইস বাড়াতে, তাহলে কিন্তু আমরা একটা বিশেষত হিমাগারের ব্যবস্থা অবশ্যই দরকার আছে। পাশাপাশি যেটা দরকার, আমরা যে আম যদি আমরা সারা বছর পেতে পারি, আম থেকে উৎপাদিত পণ্য বা খাদ্যদ্রব্য সারা বছর পেতে পারি, সেক্ষেত্রে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। বিভিন্ন জুস থেকে শুরু করে আমাদের যে আমগুলো আছে সেগুলো সংরক্ষণ করে আমরা সারা বছর ব্যাপী খেতে পারবো আর কি। এরকম একটা যে ইন্ডাস্ট্রি, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হতো, তাহলে নওগাঁর লোকজন লাভবান হতো। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগে শুধুমাত্র নাটোরে মাত্র 8 টন আম লিচু সংরক্ষণের জন্য 2টি হিমাগার রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে নওগাঁর বাইপাস মাঠে আছেন রিপোর্টার এমআর রকি, বগুড়া সদরের সাবগ্রামে আব্দুল আওয়াল ও নাটোর সদরের আহমদপুরে আছেন সহকর্মী আল মামুন। শুরুতেই সরাসরি যাচ্ছি এমআর রকির কাছে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য বলছে এ জেলায় প্রায় বছরে 3টি মৌসুমে 28 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়ে থাকে। অন্যদিকে 32,000 হেক্টর জমিতে এ জেলায় আমের যে বাগান রয়েছে সেই বাগান থেকে প্রতি মৌসুমে 4,50,000 মেট্রিক টনের মতো আম উৎপাদন হয়ে থাকে এই বরেন্দ্র জনপদে। তবে এই বিশাল একটা আম এবং ধানের যে কর্মযজ্ঞ, সেই তুলনায় কিন্তু এই এলাকায় আসলে এই মুহূর্তে হিমাগার বা সংরক্ষণের যে প্রক্রিয়া, সেটা দীর্ঘদিন ধরেই স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সেই পরিমাণ আসলে সেই প্রক্রিয়াজাতের কোনো ব্যবস্থা না থাকার জন্য স্বাভাবিকভাবে এই এলাকার যারা চাষি বা যারা বাগান মালিক রয়েছেন আমের, এরা কিন্তু একটা প্রতি মৌসুম এলে একটা দুর্ভোগে পড়েন। কাঙ্ক্ষিত দরের জায়গাটা একদিকে বঞ্চিত হয়ে যান, অন্যদিকে কিন্তু ধানের এরকম একটা বিশাল যে বাজার ব্যবস্থা রয়েছে, এই বাজার ব্যবস্থার জন্য কিন্তু চাষিদের দিক থেকে হতাশা প্রকাশ করা হয়। কারণ মৌসুমের প্রথমে যখন ধান ওঠে সেই সময় কিন্তু যেসব হাট রয়েছে এইসব হাটে ধান নিয়ে গিয়ে খুব অল্প দামে ধানগুলো বিক্রি করতে হয় চাষিদের। তবে এক্ষেত্রে জেলা আসলে খাদ্য বিভাগের পক্ষ থেকে যদিও বলা হয়েছে এই জেলায় 30,000 মেট্রিক টন সংরক্ষণের যে 6টি এলএসডি গুদাম হতাশা বা চাষিরা কাঙ্ক্ষিত বাজার ব্যবস্থা নগণ্য, যেটা ফলে নগণ্য হওয়ার কারণেই কিন্তু প্রতি আমের একটি কারবার হয়েছে। এই বাজারজাত মৌসুমের প্রথমে আম সংরক্ষণের একটা বড় ব্যবস্থাপনার দাবি করে আসছে, কারণ আম একটি অত্যন্ত পচনশীল জিনিস, কিন্তু তার বিপরীতে এখানে আম সংরক্ষণ বা হিমাগার বা প্রসেসিং প্রক্রিয়া না থাকার কারণে কিন্তু এই বরেন্দ্র জনপদে এই বিশাল একটি বাজার এই মুহূর্তে একটা হুমকির মধ্যে রয়েছে। চাষিরা বলছেন যে পরিমাণ তারা ফসল ফলানোর চেষ্টা করছেন, তার বিপরীতে এরকম সংরক্ষণ প্রক্রিয়াজাতের অভাবেই প্রকৃত বাজার ব্যবস্থাপনা থেকে অনেকটা বঞ্চিত হয়ে যাচ্ছে। প্রতি মৌসুম এলেই কিন্তু এই ধরনের একটা কিন্তু এই বরেন্দ্র জনপদে এই বিশাল একটি বাজার এই মুহূর্তে একটা হুমকির মধ্যে রয়েছে। চাষিরা বলছেন যে পরিমাণ তারা ফসল ফলানোর চেষ্টা করছেন, তার বিপরীতে এরকম সংরক্ষণ প্রক্রিয়াজাতের অভাবেই প্রকৃত বাজার ব্যবস্থাপনা থেকে অনেকটা বঞ্চিত হয়ে যাচ্ছে। প্রতি মৌসুম এলেই কিন্তু এই ধরনের একটা দুর্ভোগ, এরকম একটি চাষিদের দিক থেকে হতাশার চিত্র কিন্তু ফুটে ওঠে। অন্যদিকে এই জেলায় কিন্তু বিগত মৌসুমে প্রায়
600 হেক্টর জমিতে লিচুও চাষ করা হয়েছিল। লিচুর কোনো বাজার ব্যবস্থাপনার সঙ্গে কিন্তু সেই সংরক্ষণ প্রক্রিয়া না থাকার কারণে একই অবস্থা। পুরো কৃষি সেক্টরের যে সংরক্ষণ বাজার ব্যবস্থার যে একটা অসামঞ্জস্য এই মুহূর্তে কিন্তু প্রকট হয়ে রয়েছে এই বরেন্দ্র জনপদ নওগাঁয়। তো সব মিলে এরকম একটি দ্রুত সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানাচ্ছেন স্থানীয় কৃষক, ব্যবসায়ী এবং সুদী মহল থেকে। আমরা আরও খবর জানবো। বগুড়ায় রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল, জানাবেন সেখানকার কৃষি ব্যবস্থাপনার এই চিত্র। বগুড়া জেলা কৃষি বিভাগের তথ্য বলছে বগুড়ায় সারা বছরে 3টি মৌসুমে প্রায় 21,14,550 মেট্রিক টন ধান উৎপাদন হয় 3,82,901 হেক্টর জমিতে। পাশাপাশি আম উৎপাদন হয়ে থাকে কিন্তু বছরে এই জেলায় 33,024 মেট্রিক টন ও লিচু মাত্র 1,966 মেট্রিক টন উৎপাদন হয়ে থাকে। মূলত এই যে ধানের যেই বড় একটি আবাদ বগুড়ায় হয়ে থাকে 21,14,550 মেট্রিক টন ধান, এই ধানগুলো সংরক্ষণের জন্য কিন্তু আসলে পর্যাপ্ত কোনো ব্যবস্থা জেলা জুড়ে নেই। বগুড়ায় 43টি হিমাগার রয়েছে, যে হিমাগারগুলোতে শুধুমাত্র ফসল হিসাবে আলুই সংরক্ষণ হয়ে থাকে। তবে অর্থকরী ফসল হিসাবে ধান, আম বা লিচু সংরক্ষণে কিন্তু কোনো সুযোগ এখানে নেই। আর যারা কৃষক রয়েছেন বা যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেমনটি বলছেন যে বগুড়াই শহরেই শুধুমাত্র কয়েকশো ফলের দোকান রয়েছে, যেগুলোতে থেকে প্রতিদিন লাখ লাখ টাকার ব্যবসা হয়ে থাকে। এক্ষেত্রে যদি আসলে এই যে হিমাগারগুলো রয়েছে, এই হিমাগারগুলোতে অর্থকরী ফসল হিসেবে আম ও লিচু সংরক্ষণের ব্যবস্থা করা যায়, আর সেক্ষেত্রে কিন্তু উৎপাদন বাড়ানো সম্ভব এই উর্বর জমি বগুড়ায়। এবং এক্ষেত্রে কিন্তু আসলে যেমন উৎপাদন বাড়বে, তেমনই কিন্তু আসলে এই ব্যবসার একটি পরিধি তৈরি হবে বছর জুড়েই। মূলত হিমাগারগুলোতে আম বা লিচু সংরক্ষণের কোনো সুযোগ না থাকার কারণে ব্যবসায়ীরাও কিন্তু আগ্রহ হারাচ্ছেন এবং এই যে আম এবং লিচু যেটি রক্ষণাবেক্ষণ সেটির সুযোগ নেই বললেই চলে। অপরদিকে আউশ, আমন বা বোরো 3 মৌসুমে আমরা যেমনটি লক্ষ্য করি যে বিপুল পরিমাণে ধান উৎপাদন হলেও সেই ধানগুলো কিন্তু সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা না থাকায় প্রথম দিকে যখন মৌসুম শুরু হয় ধানের, সেক্ষেত্রে কিন্তু বাজার কিছুটা ঢিলেঢালাভাবেই যায়। এতে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিনিয়ত কিন্তু কৃষকরা এই নিয়ে অভিযোগ করে থাকে। অপরদিকে যখন মৌসুমের শেষ ভাগে চলে যায় তখন কিন্তু ধানের বাজারে একরকম টান পড়ে যায় এবং দাম কিন্তু আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের নাগালের বাইরে চলে যায় এবং এই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে ধানের বাজারে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী থেকে একদম ভোক্তা পর্যায়ে যখন চাল হয়ে বাজারে আসে সেই পর্যায়ে কিন্তু প্রভাব পড়ে। এর কারণে কিন্তু আসলে যেই ধান চাউলের দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু মৌসুমের শেষ সময়গুলোতে ঊর্ধ্বমুখী থাকে। দিকে যেমনটি বলছিলাম যে আম এবং লিচু সংরক্ষণের যে ব্যাপারটি, বগুড়ায় যে 43টি হিমাগার রয়েছে, এই 43টি হিমাগারে লক্ষ লক্ষ মেট্রিক টন আলু বছর জুড়ে সংরক্ষণ হলেও একই প্রক্রিয়ায় কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে আম এবং লিচুর আসলে সংরক্ষণ সম্ভব। তো এই কোনো প্রক্রিয়া না থাকার কারণে ব্যবসায়ীরা আসলে যেমন হচ্ছে তাদের যে আগ্রহ হারাচ্ছে। বগুড়ার পাশের যেই জেলাগুলো রয়েছে, যে রাজশাহী, নওগাঁ বা নাটোর, এগুলোতে কি রাজশাহী আম উৎপাদনের জন্য বিখ্যাত হলেও কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যে নাটোর এবং নওগাঁ জুড়ে ব্যাপক আমের আবাদ শুরু হয়েছে। সেই আলোকে কিন্তু বগুড়াতেও আসলে সম্ভব যে এই আমের আবাদগুলো। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে অর্থকরী ফসলগুলো সংরক্ষণের যে অবস্থা তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং বগুড়ায়। এদিকে এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ফরিদ উদ্দিন খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখেন, রাজশাহী অঞ্চলকে আমের বাণিজ্যিক জোন বলা হয়ে থাকে। বিশেষ করে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এখানে কিন্তু প্রায় যে পরিমাণ আম উৎপাদন হয় তার বাজার মূল্য প্রায় 6,000 কোটি টাকা। কিন্তু এই অঞ্চলকে ঘিরে কিন্তু কোনো ধরনের হিমাগার বা শিল্প কারখানা গড়ে ওঠেনি, যে কারণে কিন্তু ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম উৎপাদনকারী যারা আছেন তারাও। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো এখানে অর্থনীতিবিদ ফরিদ উদ্দিন খানের সাথে। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে স্যার, আপনার আসলে কি মনে হয় যে এই অঞ্চলকে ঘিরে এতদিনে আসলে হিমাগার বা এখানে শিল্প কলকারখানা গড়ে ওঠা উচিত ছিল কিনা? ধন্যবাদ। আসলে যেটি বিষয় যে আমাদের এই উত্তরবঙ্গ কৃষি সারপ্লাস একটা ইউনিট,
এটাই হচ্ছে আমাদের একটা শক্তি, স্ট্রেংথ। কিন্তু দুঃখজনক হলো এই স্ট্রেংথটাকে আমরা অপরচুনিটিতে ব্যবহার করতে পারছি না। কারণ দেখুন যে আজকে এই যে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ঘিরে এক ধরনের নীরব কিন্তু বিপ্লব ঘটে গেছে আম উৎপাদনের ক্ষেত্রে, আম চাষের ক্ষেত্রে। এবং সেখানে কৃষকরা সব নদীতে হিউজ পরিমাণ কিন্তু তারা এখানে আম চাষ করছে। কিন্তু সমস্যা হলো যে এইটাকে যে আমরা শিল্প পর্যায়ে নিয়ে যাব, সেই উদ্যোগটার একটা বড় অভাব আছে। মানে আমরা যদি ইন্দোনেশিয়ার কথা চিন্তা করি, মেক্সিকো, এই দেশগুলো তারা কিন্তু এই আম শিল্প কাজে লাগিয়ে প্রচুর বিনিয়োগ কিন্তু তারা করছে এবং প্রচুর বিদেশি অর্থ উপার্জন এবং কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু আমাদের এখানে এই এখানে একটা সংকট, আমরা ইমিডিয়েটলি যেটা লক্ষ্য কৃষকরা সাফার, যথেষ্ট স্টোরেজ ব্যবস্থাটি নেই, সংরক্ষণ। অনেক সময় অনেক আম কিন্তু আমরা দেখি যে প্রতি বছর প্রায় 15 থেকে 20% আম এখানে নষ্ট হয়ে যাচ্ছে, যার বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। তো এই যে এই টাকাটা কিন্তু কৃষক বা যারা আম উৎপাদনকারী, লিচু উৎপাদনকারী তাদের পকেটেই থাকতো যদি এগুলো থাকতো। নিঃসন্দেহে এটাই একটা মানে আমাদের ম্যানেজমেন্টের একটা দুর্বলতা আছে, আমাদের ভ্যালু চেইনটা এটা এখানে একটা দুর্বলতা আছে। এটাকে যদি আমরা স্ট্রং করতে পারতাম তাহলে এই যে স্টোরেজ ব্যবস্থা ক্যাপাসিটি যদি ডেভেলপ করতে পারতাম, আমরা হিউজ পরিমাণ একটা অপচয় কিন্তু এখানে রোধ করা সম্ভব হতো এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হতো। সেইটি আনফর্চুনেটলি আমাদের ওই যে উদ্যোগটা যেখান থেকে আসার কথা, আমরা এই পর্যায়ে আমরা মনে করি সরকারি একটা বড় মানে একটা সাপোর্ট দরকার। এটা অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য প্রাইভেট সেক্টর আগায় আসবে যদি সরকার সেখানে প্রথমে এগিয়ে আসে। তো এই বিষয়টি আমি মনে করি সরকারের উচিত বিষয়টিকে, এই ম্যাঙ্গো ইন্ডাস্ট্রিকে যদি আসলে বিকাশ ঘটানো সম্ভব, আমাদের প্রচুর বিদেশি পটেনশিয়াল মার্কেট আছে, সেগুলোতে যে আমরা রিচ করতে পারি এবং আমরা এই আম দিয়ে এই উত্তরবঙ্গের এবং বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দেওয়া সম্ভব বলে আমার মনে হয় আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমাদের এখানে তো ব্যবসায়ী নেতারা আছে চেম্বার অফ কমার্সের, সেক্ষেত্রে এই চেম্বার অফ কমার্সের ব্যবসায়ী নেতাদেরকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখি, বিভিন্ন প্রোগ্রাম করতে দেখি, কিন্তু এই যে এই অঞ্চলে হিমাগার বা এই শিল্প কারখানা গড়ে উঠুক আমলিচু ভিত্তিক, সে ধরনের কোনো কর্মসূচি বা প্রোগ্রাম কিন্তু আমরা হাতে নিতে দেখি না। পাশাপাশি এখানে যারা কৃষি কর্মকর্তারা রয়েছেন এবং ফল গবেষণাগার রয়েছেন, তাদের কি আসলে কোনো এখানে উদ্যোগের অভাব দেখছেন আপনি এই জিনিসগুলো এতদিন ধরে গড়ে ওঠার পেছনে? নিঃসন্দেহে উদ্যোগের অভাব আছে বলে তো আজকে এই একটা সম্ভাবনা থাকা সত্ত্বেও সেটাকে আমরা ব্যবহার করতে পারছি না। এখানে সমস্যা হলো যে ব্যবসায়ীরা তো সেখানে ইনভেস্ট করবে যেখান থেকে তারা মানে প্রফিট আর্ন করতে পারবে। তো এখানে শুরুতে যখন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে সেক্ষেত্রে অনেক ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় এবং বিভিন্ন এখানে স্টেক হোল্ডার আছে, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশনের প্রয়োজন হয়। সেই কাজটি আসলে জন্য এটা একটা ডেভেলপমেন্ট প্ল্যান দরকার হয় এবং সেটা সরকার ইনিশিয়েট করবে এবং লোকাল স্টেক হোল্ডারকে নিয়ে সেটি যদি করে তাহলে ব্যবসায়ীদের মধ্যে ওই আস্থাটা ডেভেলপ করবে যে তারা এই ইন্ডাস্ট্রিতে যদি বিনিয়োগ করে তাহলে এখান থেকে তারা একটা লাভজনক একটা অবস্থায় যেতে পারবে। এই জন্য আমি মনে করি হ্যাঁ, ব্যবসায়ীর এখানে এই পার্টিকুলারলি এই অঞ্চলে যারা ব্যবসায়ী তাদের এন্টারপ্রেনিউরশিপের একটা ঘাটতি আছে। আমরা জানি যে দেশের অন্যান্য অঞ্চলে যে ব্যবসায়ীদের মধ্যে যে ধরনের একটা এন্টারপ্রেনিউরশিপ যে ক্যাপাসিটি বা আমাদের এখনও স্টিল এই উত্তরবঙ্গ ইন্ডাস্ট্রিতে পিছিয়ে আছে। এই কারণে আমাদের কিন্তু দারিদ্র্যের হারও এখানে বেশি এবং আয় বৈষম্য বেশি, ফলে এখানে পুঁজিরও একটা ঘাটতি আছে, এটা বাস্তব সত্য আর কি। তো সেই বিষয়টির জন্য এখানে অবশ্যই এটা একটা ডেভেলপমেন্ট প্ল্যান, একটা স্ট্র্যাটেজিক একটা ডেভেলপমেন্ট একটা আমরা বলতে পারি যে একটা মানে গাইড এখানে নিতে হবে এবং এইটাকে ঘিরে আমরা আস্তে আস্তে এটা ডেভেলপ করার জন্য পদক্ষেপগুলো নিতে হবে আর কি। ব্যবসায়ীরা কেন এগিয়ে আসছে না বলে আপনার মনে হচ্ছে যে এখানে আসলে কেন শিল্প কারখানা আম লিচু ভিত্তিক এটা করছে না? সেক্ষেত্রে আমরা তো আমের বা লিচু জুস পেতাম, আম সত্ত্ব, আচার, এই বিষয়গুলো কিন্তু আমরা পেতাম এবং আর্থসামাজিক অবস্থারও কিন্তু এই অঞ্চলে ব্যাপক উন্নতি ঘটতো। আপনি ঠিকই বলছেন, যেমন আমরা থাইল্যান্ডে গেলে সারা বছরই কোনো প্রোডাক্ট কিন্তু আমের বিক্রি হচ্ছে, কিন্তু বাংলাদেশে সেটা এখনও বিকশিত হয়নি। কিছুটা স্মল স্কেলে হয়েছে, আমরা কিছু অ্যাগ্রো ফার্ম বাংলাদেশে অলরেডি এসছে, তারপরে এটা যে পরিমাণ আমাদের পটেনশিয়ালিটি আছে সেটাকে পুরোপুরি আমরা কাজে লাগাতে পারিনি আর কি। ধন্যবাদ। আমরা ভবিষ্যতে হয়তো এগুলো কাজে লাগিয়ে আরও এই অঞ্চলের আম এবং লিচুর ব্যবসা প্রসার ঘটবে, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ স্যার। অধ্যাপক ফরিদ উদ্দিন খান, তিনি অর্থনীতিবিদ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি মতামত দিচ্ছিলেন যে আগামীতে আসলে এই সংকটগুলো যেগুলো রয়েছে কাটিয়ে উঠে এই অঞ্চলে ব্যাপক উন্নতি ঘটবে বলে তিনি মনে করেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীতে যুক্ত হয়েছিলাম সহকর্মী রকির সঙ্গে। চোখ ফাঁকি দিয়ে পাবনার বিভিন্ন মিলে অবৈধভাবে তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল। এতে একদিকে প্রতারিত হচ্ছেন ভোক্তারা, অন্যদিকে বিব্রত অন্য চাল ব্যবসায়ীরা।
ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা ভোক্তা অধিদপ্তরের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। সারা দেশে প্রস্তুত হওয়া চালের মধ্যে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চালের সুনাম রয়েছে দেশ জুড়ে, যেটি দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছেন কুষ্টিয়ার একটি গোষ্ঠী। বাজারে এ চালের চাহিদাও রয়েছে ব্যাপক পরিমাণে। তবে নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ পাবনার ঈশ্বরদীর মিলগুলোতে তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল। এ চালের প্রচুর চাহিদা থাকায় ভোক্তাদের চাহিদা মেটাতে পাবনার ঈশ্বরদী থেকেই নিম্নমানের চাল বাজারজাত করা হচ্ছে দেশ জুড়ে। এতে একদিকে প্রতারিত হচ্ছেন সাধারণ ভোক্তারা, অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য মিল কর্তৃপক্ষ। অবৈধভাবে এসব চাল প্রস্তুতকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সবাই। ঈশ্বরদীতে কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মিনিকেট নামে চাউলটা মার্কেটজাত করে। এগুলা খাইতে গিয়ে খাবারের মধ্যে বিভিন্ন রকম স্বাদেরও তারতম্য আছে এবং পুষ্টিগুণেরও অনেক তারতম্য হচ্ছে। এইটা ভোক্তা এবং মানুষের সাথে এক ধরনের প্রতারণা। তদন্ত করে বের করা উচিত যে কারা কারা এই কাজ করছে। অবৈধভাবে কুষ্টিয়ার চাল প্রস্তুতের অনিয়ম স্বীকার করলেও নিজেদের সপক্ষে দেন খোঁড়া যুক্তি। বস্তা দাম ছাপাই, এই ছাপানো তো অল্প বস্তা পাওয়া কষ্ট, এই জন্য আপনার মার্কেটে সহজে পাওয়া যায়। হট করেছিল 10-20টা, এটা মাঝে মাঝে মনে করেন যে ব্যাপারদের একটা ডিমান্ড থাকে। এসব প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা ভোক্তা অধিদপ্তরের। এটা আমরা দেখছি এবং আমরা দ্রুত এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঈশ্বরদীর অন্তত 10টি মিলে তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। একে তো রাস্তা জুড়ে খানাখন্দ, এর ওপর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। এমন দশা নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন সড়কের। এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। রাস্তা জুড়েই খানাখন্দ, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল কিংবা 3 চাকার যানবাহন। এ চিত্র নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন সড়কের। কলেজপাড়া, কলোনিপাড়া, টিএনটি মোড় ও ধানহাটি সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্ভোগ মাথায় নিয়ে বছরের পর বছর চলছেন পথচারীরা। মহাদেবপুর উপজেলা প্রশাসনের প্রধান সড়ক এটি। শুধু এই সড়ক নয়, আশপাশের প্রত্যেকটি সড়কেরই এমন নাজুক অবস্থা। বছর জুড়েই সড়কের উপর জলাবদ্ধতা আর খানাখন্দে ভোগান্তি চরমে ঠেকেছে উপজেলাবাসী। এই রাস্তা দিয়ে চলাই যায় না, কারণ আমরা তো গাড়ি ঘোড়া আনি, আমি 2 বার উলট খাইছি। চলাচল করা মুশকিল হয়, গাড়ির প্যান্ডেল ভাঙে, অ্যাক্সেল ভাঙে, পেকা শেখাপ ভেঙে যায়। 4-5 মাস থেকে পানি জড়ো হয়ে আছে, তে এটা সবাক দেখা উচিত। 8 দিন থেকে কোনো বৃষ্টি নেই, অথচ জলাবদ্ধতা আমরা বাড়াতে পারতেছি না। আমরা চাচ্ছি এই দ্রুত অবস্থায় আমাদের এই এলাকার রাস্তাঘাট, মহাদেবপুর থানার সকল রাস্তাঘাট উন্নয়ন হোক। রাস্তা সংস্কারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া শেষে এটি প্রধান প্রকৌশলী দপ্তরে পাঠানো হয়েছে এবং সেখান থেকে মন্ত্রণালয় হয়ে এটি পাশ হয়ে গেলে ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যেই ওই সড়কটাতে আমরা কাজ করতে পারবো। 398 বর্গ কিলোমিটার আয়তনের মহাদেবপুর উপজেলার 10টি ইউনিয়নে 3,45,000 বাসিন্দা রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জয়পুরহাটে জরাজীর্ণ ভবনে চলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বেশ কয়েকটি সরকারি অফিসের কার্যক্রম। 100 বছরের পুরানো এসব ভবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস গণপূর্ত বিভাগের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে বিস্তারিত। সিলিং থেকে খসে পড়ছে পলেস্তারা। সামান্য বৃষ্টিতেই ছাদ চুয়ে পড়ে পানি। ব্যবহার অনুপযোগী হওয়া সত্ত্বেও ভবনটিতে চলছে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মযজ্ঞ। শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরই নয়, বিভিন্ন উপজেলা শহরের সরকারি পোস্ট অফিস, যুব উন্নয়ন, পল্লী উন্নয়ন বোর্ড, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র সহ বেশ কয়েকটি অফিসে পুরনো আমলের জরাজীর্ণ ভবনে চলে দাপ্তরিক কার্যক্রম। ঝুঁকি নিয়ে দিনের পর দিন কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। অনেক বয়স হওয়ার কারণে ভবনের ছাদগুলা ড্যামেজ হয়ে গেছে। বহুদিন থেকে এটার জন্য আমরা ঊর্ধ্ব মহলে আবেদন করে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই অফিসটি পুনর্নির্মাণ হয় নাই। আমরা ঝুঁকি নিয়ে বিল্ডিংয়ে কাজ করতেছি
তবে আসার কথা হলো যে নতুন বিল্ডিং এর কথা তৈরি করার কথা হচ্ছে। জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। রুমের ভিতরে থাকতে আমাদের খুবই আতঙ্কিত হওয়া যায়। বিভিন্ন জায়গাতে ফাটল ধরে মানে একটু জীর্ণ ছিন্ন আর কি। কিছুদিন আগে আমারও মাথার উপর ভেঙে পড়ছিল কম্পিউটারে কাজ করার সময়, সেটাও ভেঙে গেছে। আমার মাথার উপর একটু জন্য আমি রক্ষা পেয়েছি। আমরা ইউনো মহোদয়কে বলেছি বেশ কয়েকবার যে আমাদের আসলে ভবনটা অনেক ঝুঁকিপূর্ণ, যদি বিকল্প কোনো ব্যবস্থা করা হয় তাহলে আমরা সবাই একটু আতঙ্কহীনভাবে অফিস করতে পারি। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা গণপূর্ত বিভাগের। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি আমাদের জানায় তাহলে আমরা সে ব্যাপারে একটা অ্যাসেসমেন্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এক একটি ভবন 80 থেকে 100 বছরের পুরনো বলে জানান সরকারি কর্মকর্তারা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। আরেকবার পুরোদমের শীত না পড়লেও হেমন্তেই রাজশাহীতে চলছে খেজুরের রস সংগ্রহ। গাছ থেকে রস নামিয়ে তৈরি করা হচ্ছে গুড়। আব্দুল সালামের ছবিতে আরও জানাচ্ছেন শাহিন আলম। ভোরের কুয়াশার চাদর ভেদ করে পূর্ব দিগন্তে যখন উকি দেয় রক্তিম সূর্য, তখনই ব্যস্ততা শুরু হয় গ্রামীণ জনপদে। হেমন্তের কোলাহলে খেজুরের গাছে রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। রাজশাহীতে রাতে ও ভোরে শীত অনুভূত হচ্ছে, সেই সঙ্গে প্রকৃতিতে হালকা কুয়াশার আধিপত্য। প্রকৃতির এমন বৈচিত্র্যে খেজুরের রস আরেক অনুষঙ্গ। গাছিরা জানান পুরোদমে শীত না আসায় অল্প পরিমাণ রস পড়ছে হাঁড়িতে, তবে সেগুলোই জাল দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়। এখন 5 নাড়ি 6 নাড়ি পুরাইছে, এরকম আস্তে আস্তে 10, 20, 30 নাড়ি পর্যন্ত হবে। শীত বেশি হলে অবশ্যই তো গুড়ের মান বেশি হবে, স্বাদও লাগবে, খাতেও ভালো লাগবে, সব দিক দিয়ে। মানে এটা হলো অরিজিনালি শীতের ফসল। অগ্রহায়ণ মাস থেকেই কিন্তু খাঁটি গুড়টা পাওয়া যাবে। এখন যেগুলো হচ্ছে এগুলো আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম। শীত আর যখন আরও জেঁকে বসবে, গুড় যত বেশি হবে, গুড়গুলো বিভিন্ন আমাদের স্থানীয় বাজার থেকে শুরু করে টাকলুটি দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। গুড়ের বাজার এখনো জমে ওঠেনি, স্বল্প পরিসরে শুরু হয়েছে বাজারজাতকরণ। বাজারে এখন আপনার এই খেজুরের গুড়টা নতুন আসতেছে, এটা পাটালিটা আপনার 220-230 টাকা বিক্রি হচ্ছে। বাজারে বিক্রি হয়েছে 200 টাকা কেজি, হাটে বিক্রি হয়েছে 180-75 টাকা দর। রস সংগ্রহ থেকে গুড় প্রস্তুতি সব বিষয়ে নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গুড় তৈরি করার সময় ব্যক্তিগত হাইজিন, হাইজিন এটা মেনটেন করতে হবে, পরিবেশটা পরিচ্ছন্ন রাখতে হবে, এবং সবচেয়ে বেশি জোর দেই যেটা আমরা যে কোনো রকম কেমিক্যাল ইউজ না করে, হাইড্রোজ এগুলো কেমিক্যাল ইউজ না করে বিশুদ্ধভাবে মানে একটা প্রাকৃতিকভাবেই যাতে গুড়টা তৈরি করতে পারে সে ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। জেলায় 543 হেক্টর জমিতে খেজুরের গাছ রয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8891 মেট্রিক টন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 বিঘা জমি 5 বছরে হয়েছে 84 একর। রাজশাহীতে সাবেক এমপি আইনের জমি দখলের মহোৎসব। হাতিয়ার মিথ্যা মামলা প্রতিকার চেয়ে প্রশাসনে ভুক্তভোগীরা। এবং হিমাগার সংকটে রাজশাহী অঞ্চলে বছরে নষ্ট হয় 250 কোটি টাকার ফল। সংরক্ষণ জটিলতায় দাম পাচ্ছেন না ব্যবসায়ী, সরকারি বরাদ্দের অপেক্ষায় কৃষি বিভাগ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।